হ্যালো স্টুডেন্টস, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমি ক্লাস 12-এর সমতল অধ্যায়ের এসএনদে বইয়ের যে দ্বিতীয় পার্ট আছে 5B, সেই পার্টটি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ প্রথমে আমি এই পার্টের থিওরি আলোচনা করব এবং এই পার্টের সমস্ত প্রবলেম আমি পরে সলভ করে দেখাবো। তো প্রথমে আমরা কি শিখব, যে দুটি সমতলের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা শিখব। কোন ফর্মে? কার্টেসীয় ফর্মে। অর্থাৎ কার্টেসীয় রূপে যদি দুটি সমতলের ইকুয়েশন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে দুটি সমতলের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব এবং পরবর্তীকালে আমরা উদাহরণ সমাধান করব। ওকে, তো এখানে দেওয়া আছে কার্টেসীয় আকারে দুটি সমতলের ইকুয়েশন দেওয়া আছে a1x যোগ b1y যোগ c1z যোগ d1 = 0, 1 নম্বর সমতলের সমীকরণ। a2x যোগ b2y যোগ c2z যোগ d2 = 0, 2 নম্বর সমতলের সমীকরণ। তো এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। অর্থাৎ ধরো এ একটা সমতল দেওয়া আছে এবং এ একটা সমতল দেওয়া আছে, তাই তো? তো এই সমতলটা কি দেওয়া আছে? a1x যোগ b1y যোগ c1z যোগ d1 = 0, এবং এই সমতলটি দেওয়া আছে a2x যোগ b2y প্লাস c2z প্লাস d2 = 0। তো এদের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে, তাই তো? তো আমরা তো জানি যে দুটি সমতলের মধ্যবর্তী কোণ যখন আমরা নির্ণয় করব, অ্যাকচুয়ালি ওই কোণটা কোন দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হবে? যে এই সমতলটির ওপর অভিলম্ব যে সরলরেখা এবং এই সমতলটির ওপর যে অভিলম্ব সরলরেখা, এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণই হবে এই দুটি সমতলের মধ্যবর্তী কোণ। বোঝাতে পেরেছি? তো অ্যাকচুয়ালি আমরা এর আগে শিখেছি যে এই সমতলের 1 নম্বর সমতলের যে অভিলম্ব, 1 নম্বর সমতলের ওপর লম্ব যে সরলরেখা, তার 1 নম্বর সমতলের ওপর লম্ব যে সরলরেখা তার দিক অনুপাত কি? দিক অনুপাত হবে a1 b1 এবং c1। আর 2 নম্বর সমতলের ওপর অঙ্কিত অভিলম্বের দিক অনুপাত কি? a2 b2 c2, তাই না? তাহলে দুটি অভিলম্বের আমরা দিক অনুপাত বা ডিরেকশন রেশিওস পেয়ে গেলাম। তো এই দুটি অভিলম্বের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা হবে ওই দুটি সমতলের মধ্যবর্তী কোণ। ওকে, এখন ওই দুটি সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই অভিলম্ব দুটির মধ্যবর্তী কোণও থিটা হবে। অর্থাৎ দুটি সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে আমরা দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করব এই সূত্র অ্যাপ্লাই করে। সেটা হলো cos θ সমান a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 বাই √of a1 স্কোয়ার যোগ b1 স্কোয়ার যোগ c1 স্কোয়ার ইন্টু √of a2 স্কোয়ার যোগ b2 স্কোয়ার যোগ c2 স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? খুবই সিম্পল একটা সূত্র। তো আমরা দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করে দেখালাম। এখন এই দুটি সমতল পারপেন্ডিকুলার হতে পারে, এই দুটি সমতল পরস্পর প্যারালাল হতে পারে। নিশ্চয় বোঝা গেছে? তো এখন যদি এই দুটি সমতল পরস্পর পারপেন্ডিকুলার হয়, তাহলে থিটার মান কত হবে? অবভিয়াসলি π/2 হবে। তাহলে cos π/2 মানে কত? cos π/2 মানে 0, অর্থাৎ এটা সমান তখন 0 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে দুটি সমতল যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে উপরের পার্টটার মান কত হবে? a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 সমান 0। অর্থাৎ দুটি সমতল পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 = 0। নিশ্চয়ই বোঝা গেছে? এখন এই দুটি সমতল যদি প্যারালাল হয়, তখন থিটার মান কত হবে? 0। ওকে, বোঝা গেছে? তাহলে cos 0 সমান কত হবে? 1। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দুটি সমতল পরস্পর প্যারালাল হওয়ার শর্ত কি হবে? ওই সমতলের ওপর অঙ্কিত অভিলম্ব দ্বয়ের ডিরেকশন রেশিওর যে অনুপাত, সেগুলো কি হবে? ইকুয়াল হবে। অর্থাৎ কি হবে? প্যারালাল হওয়ার শর্ত হলো a1/a2 সমান b1/b2 সমান c1/c2। তাহলে দুটি সমতলের ইকুয়েশন দেওয়া আছে কার্টেসীয় আকারে, এবং এই দুটি সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে cos θ সমান আমরা কি পেলাম? a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 বাই √of a1 স্কোয়ার যোগ b1 স্কোয়ার যোগ c1 স্কোয়ার ইন্টু √of a2 স্কোয়ার যোগ b2 স্কোয়ার যোগ c2 স্কোয়ার। এখন দুটি সমতল পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? θ = π/2 হতে হবে। অর্থাৎ আমরা কি পাবো? a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 = 0। দুটি সমতল পরস্পর প্যারালাল বা সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের এই দুটি সমতলের যে
অভিলম্ব পাবো তাদের যে দিক অনুপাত, সেই দিক অনুপাতের যে রেশিও সেগুলো কী হবে, ইকুয়াল হবে। অর্থাৎ কী পাবো আমরা, a1/a2 সমান b1/b2 সমান c1/c2। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আমরা কার্টেসীয় রূপে দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করলাম এবং কতগুলো শর্ত জানলাম। এবারে ভেক্টর ফর্মে আমরা দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করব ভেক্টর ফর্মে। তাহলে ভেক্টর ফর্মে দুটি সমতলের ইকুয়েশন আমরা ধরে নিব। তাহলে একটা ইকুয়েশন হলো r.n1 সমান d1, ওকে, এটা 1 নম্বর সমতল। আর একটা সমতলের ইকুয়েশন r.n2 সমান d2। বোঝা গেছে? বোঝা গেছে। এখন একটা 2 নম্বর নাম দাও। তাহলে এই যে তোমরা এই সমতলটি দেখতে পাচ্ছ, তাহলে এই সমতলটির ওপর অভিলম্ব যে রেখা তার সমীকরণ হলো n1 ভেক্টর, এবং এই সমতলের ওপর অভিলম্ব যে ভেক্টর বা অভিলম্ব তার যে সমীকরণ সেটা হলো কি n2। এখন n1 এবং n2-র মধ্যবর্তী কোণই হবে ওই দুটি সমতলের মধ্যবর্তী কোণ। বোঝা গেছে? তাহলে এই দুটি সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি পাবো, cos থিটা সমান n1.n2/n1 mod n1 ইন্টু mod n2। মনে রাখবে এটা আমরা ভেক্টর রূপে করছি, ওকে। তাহলে এখানে দুটি সমতলের ইকুয়েশন দেওয়া আছে ভেক্টর ফর্মে, r.n1 ভেক্টর r ভেক্টর.n1 ভেক্টর সমান d1, r ভেক্টর.n2 ভেক্টর সমান d2। তো এই সমতলের অভিলম্ব বা লম্ব সরলরেখার সমীকরণ কি n1 ভেক্টর, এবং এই সমতলের ওপর লম্ব বা অভিলম্ব সরলরেখার সমীকরণ হলো n2। তো এই n1 এবং n2 ভেক্টরের মধ্যবর্তী কোণই হবে এই দুটো সমতলের মধ্যবর্তী কোণ, এবং এই দুটি সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে অভিলম্ব দ্বয়ের মধ্যবর্তী কোণও থিটা হবে। সেই ক্ষেত্রে ওই সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো cos থিটা সমান n1 ভেক্টর.n2 ভেক্টর বাই mod n1 ভেক্টর ইন্টু mod n2 ভেক্টর, ওকে। এখন এই দুটি সমতল যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, তাহলে আমাদের কি দেখাতে হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু π/2 হবে। সেই ক্ষেত্রে এটার ভ্যালু কত হবে, cos 90 মানে 0, অর্থাৎ সেই ক্ষেত্রে শর্ত হবে n1.n2 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা n1.n2 যদি 0 দেখাতে পারি আমরা অবশ্যই বলতে পারবো যে এই সমতল দ্বয় পরস্পর লম্ব। এখন এই সমতল যদি পরস্পর প্যারালাল হয় তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ প্যারালাল হবে, এই দুটো সমতল প্যারালাল কখন হবে, যদি n1 ভেক্টর এবং n2 ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখাতে পারি যে n1 সমান k ইন্টু n2 ভেক্টর, ওকে। এটা প্যারালাল হওয়ার শর্ত, এটা হচ্ছে পারপেন্ডিকুলার হওয়ার শর্ত। আবার বলি, এই দুটি সমতল প্যারালাল হবে যদি n1 এবং n2 ভেক্টর সমান্তরাল হয়। তাহলে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার সূত্র কি আমরা জানি যে n1.k ইন্টু n2, এটাই হলো দুটি সমতল সমান্তরাল হওয়ার শর্ত। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে আমি একটি সমতল এবং একটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করে দেখাবো, কি আকারে, কার্টেসীয় রূপে। দেখো কার্টেসীয় আকারে একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে x বিয়োগ x1/l সমান y বিয়োগ y1/m এবং সমান z বিয়োগ z1/n। এখানে এলিমেন্ট কি, ওই সরলরেখা বরাবর ওই সরলরেখার ডিরেকশন কোসাইন, তাই তো, দিক কোসাইন, এবং x যোগ by যোগ cz প্লাস d ইকুয়াল টু 0, এটা একটা সমতলের ইকুয়েশন যেখানে a b c কি ওই সমতলের ওপর অঙ্কিত অভিলম্বের ডিরেকশন রেশিও। এখন এই সরলরেখা এবং এই সমতলের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে একটা সমতলের ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে, x যোগ by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। তো এই যে এটা হচ্ছে সমতলের উপর আমরা একটা রেখা টানলাম এবং এই সরল রেখা, তাহলে এই সরল রেখাটা দেওয়া আছে যে x বিয়োগ x1/l সমান y বিয়োগ y1/m সমান z বিয়োগ z1/n। তো এটা তাদের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি তাদের মধ্যবর্তী কোণ থিটা। তো আমরা সমতলের সাথে সরলরেখার মধ্যবর্তী কোণ কিন্তু আমরা ডাইরেক্ট নির্ণয় করতে পারবো না। তো কীভাবে নির্ণয় করব, অ্যাকচুয়ালি সমতলের ওপর অঙ্কিত যে অভিলম্ব তার সাথে এই সরলরেখার যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাই হলো এই সরলরেখা এবং সমতলের মধ্যবর্তী কোণ। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো আমি আবার বলছি, এই সরলরেখার সাথে এই সমতলের কোণ কিন্তু আমরা ডাইরেক্ট নির্ণয় করতে পারবো না। তো কার সাথে কোণ নির্ণয় করব, এই সরলরেখার সাথে কোণ নির্ণয় করব এই সমতলের ওপর অঙ্কিত অভিলম্ব।
এই সমতলের ওপর অঙ্কিত অভিলম্ব আমরা অঙ্কন করব, তখন এই অঙ্কিত অভিলম্ব এবং এই সরলরেখার মধ্যবর্তী কোণটাই হবে এই সরলরেখা এবং এই সমতলের মধ্যবর্তী কোণ। ওকে, তো এই যে সমতলের উপর অঙ্কিত অভিলম্ব আমরা অঙ্কন করলাম, তার ডিরেকশন রেশিও কি এ বি সি, তো তাদের মধ্যবর্তী কোণ কত হবে π/2 বিয়োগ থিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এটা 90 ডিগ্রি, এটা থিটা হলে এটা কত হবে π/2 বিয়োগ থিটা। ওকে, তো এখন আমরা কি জানি যে এই অভিলম্ব এবং এই সরলরেখার মধ্যবর্তী কোণ কি π/2 বিয়োগ থিটা। তাহলে সূত্র কি, তাদের মধ্যবর্তী কোণ হবে cos অফ π/2 বিয়োগ থিটা সমান এই ডিরেকশন রেশিও সাথে এই ডিরেকশন কোসাইন গুণ করব, তাহলে কত হবে এল এবং তাদের যোগ করে দেবো, এল যোগ বি ইন্টু এম যোগ বি এম যোগ সি এন বাই রুট ওভার অফ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এল স্কোয়ার যোগ এম স্কোয়ার যোগ এন স্কোয়ার। তো cos 90 বিয়োগ থিটা সমান কী হবে সাইন থিটা, সাইন থিটা সমান এল যোগ বি এম যোগ সি এন বাই রুট ওভার অফ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এল স্কোয়ার যোগ এম স্কোয়ার যোগ এন স্কোয়ার। নিশ্চয়ই বোঝা গেছে? যখন আমরা বইয়ের প্রবলেম সলভ করব তখন কিন্তু ডাইরেক্ট আমরা সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তাহলে একটা সমতল এবং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে তখন আমরা সাইন থিটা সমান আমরা ডাইরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করব। এটা কিভাবে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, তো এবারে আমরা কি করব যে একটি সমতলে একটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব যদি ভেক্টর রূপে থাকে, ভেক্টর ফর্মে থাকে। ওকে, তাহলে ভেক্টর ফর্মে একটি সমতলের ইকুয়েশন আমরা লিখে নিব এবং একটি সরলরেখার ইকুয়েশন আমরা লিখে নিব। তাহলে সরলরেখার ইকুয়েশন আমরা জানি যে আর ভেক্টর সমান এ প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, এটা হলো একটা সরলরেখার ইকুয়েশন। এবং একটি সমতলের ইকুয়েশন কি ছিল আর ডট এন সমান ডি। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এটা সরলরেখার ইকুয়েশন, এটা একটা সমতলের ইকুয়েশন। এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। অ্যাকচুয়ালি এই যে সরলরেখাটি বি ভেক্টরের সমান্তরাল এবং এই সমতলের ওপর অঙ্কিত অভিলম্বের যে সমীকরণ সেটা হলো এন ভেক্টর। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এই সরলরেখাটি বি ভেক্টরের সমান্তরাল, তাই তো? বি ভেক্টরের সমান্তরাল। আর এন ভেক্টরটা কি? এন ভেক্টরটা হলো সমতলের ওপর অঙ্কিত অভিলম্ব। ওকে, তাহলে এই যে সমান্তরাল ভেক্টর, এই রেখা এবং এই অভিলম্ব রেখা, এদের মধ্যবর্তী কোণই হবে এই সরল রেখা এবং এই সমতলের মধ্যবর্তী কোণ। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এই সমান্তরাল সরল রেখা বা এই রেখা এবং এন ভেক্টর এই রেখার মধ্যবর্তী কোণ কি π/2 বিয়োগ থিটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি পাবো cos π/2 বিয়োগ থিটা সমান বি ভেক্টর ডট এন ভেক্টর বাই মড বি ইন্টু মড এন। তাহলে এটা কত হবে সাইন থিটা সমান বি ভেক্টর ডট এন ভেক্টর বাই মড বি ভেক্টর ডট মড এন ভেক্টর। ওকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা সরলরেখা এবং সমতলের মধ্যবর্তী কোণ যখন নির্ণয় করব তখন আমরা সাইন থিটার সমান বের করব। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, তাহলে দুটো সমতলের মধ্যবর্তী কোণ যখন নির্ণয় করব সেক্ষেত্রে আমরা cos থিটা বের করব এবং একটি সমতল ও একটি সরলরেখার মধ্যবর্তী কোণ যখন নির্ণয় করব তখন আমরা সাইন থিটা বের করব। তো একটা কার্টেসীয় আকারে বের করলাম, একটা ভেক্টর আকারে আমরা সমতল এবং সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করে দেখালাম। এবারে আমি একটি বিন্দু থেকে একটি সমতলের উপর লম্ব দূরত্ব নির্ণয় করব। ওকে, তো ধরা যাক পি একটা বিন্দু দেওয়া আছে, তার কোঅর্ডিনেট x0 y0 z0। এই বিন্দু থেকে আমরা x যোগ by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব দূরত্ব নির্ণয় করব। তো এই যে এই বিন্দু থেকে এই সমতলের উপর লম্ব দূরত্ব নির্ণয় আমি ডিটেলসে করে দেখাচ্ছি না, ডাইরেক্ট আমরা সূত্রটা বলে দিচ্ছি। ওকে, তাহলে এই বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব যদি স্মল p হয় তাহলে আমরা কিভাবে করব? দেখো এই বিন্দুটা কি করব, আমরা x y z কোঅর্ডিনেটের জায়গায় বসিয়ে দেব, তাই না? এখানে যাই থাকুক না কেন সেটা x y z এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এটা x, এটা y, এটা z। তাহলে x এর জায়গায় বসাও x0, তাহলে কত হবে a x0 যোগ y এর জায়গায় বসাও y0, তাহলে b y0 যোগ z এর জায়গায় বসাও z0 c z0 প্লাস d মড দাও, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সেজন্য আমরা মড চিহ্ন নেব, বাই রুট ওভার অফ
এক্স ওয়াই জেড এর সহগের স্কোয়ারের সমষ্টি, অর্থাৎ এক্স এর সহগ কত এ, তাহলে কত হবে স্কোয়ার যোগ ওয়াই সহগ কত বি যোগ বি স্কোয়ার যোগ জেড এর সহগ কত সি যোগ সি স্কোয়ার। ওকে, তোমরা এটা মনে রাখবে, আমি এটা ডিটেলসে প্রমাণ করে দেখালাম না, তোমরা জাস্ট মনে রাখবে যে কোনো বিন্দু থেকে কোনো সমতলের ওপর যে লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র কি, এ এক্স নট যোগ বি ওয়াই মড এক্স নট যোগ বি ওয়াই নট যোগ সি জেড নট যোগ ডি বাই রুট ওভার অফ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি দুটি সমতলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করব, অর্থাৎ দুটি সমতলের সমীকরণ যদি কার্টেসীয় আকারে থাকে সেই ক্ষেত্রে তাদের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করব। দুটি সমতলের সমীকরণ যদি ভেক্টর আকারে দেওয়া থাকে তখন তাদের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করে দেখাবো। তো প্রথমে আমরা দুটি সমতলের সমীকরণ লিখে নিচ্ছি কার্টেসীয় আকারে। একটা হলো a1x যোগ b1y যোগ c1z প্লাস d1 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর দাও। এবং অপর একটি সমতলের সমীকরণ কি a2x যোগ b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর দাও। তো এই দুটি সমতলে ছেদবিন্দুগামী সমতলের সমীকরণের সূত্র কি, আচ্ছা এটা যদি আমরা লিখে নিই, তাদের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ হবে a1x যোগ b1y প্লাস c1z যোগ d1 প্লাস ল্যামডা ইন্টু অপর সমতল, অর্থাৎ a2x যোগ b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, যেখানে ল্যামডা হলো স্কেলার বা ধ্রুবক। অর্থাৎ আরও শর্টকাট মেথডে করলে এটা যদি আমরা s1 ধরি, এটা যদি s2 ধরি, তাহলে আমরা লিখতে পারি যে দুটি সমতলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ s1 প্লাস ল্যামডা s2 ইকুয়াল টু 0। ওকে, তোমরা জাস্ট মনে রাখবে যদি ভেক্টর আকারে ভেক্টর ফর্মে দেওয়া থাকে দুটি সমতলের ইকুয়েশন কী হবে, ধরো আমি লিখে নিচ্ছি ভেক্টর আকারে দুটি সমতলের ইকুয়েশন যে আর ভেক্টর ডট n1 ভেক্টর সমান d, আর ভেক্টর ডট n2 ভেক্টর সমান d2 ভেক্টর। ওকে, d1 d2 1 এটা 2। তো এদের মধ্যবর্তী বা এই দুটি সমতলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ কী হবে, খুব নর্মাল ফর্ম মনে রাখবে, তাহলে আর ডট n1 ভেক্টর বিয়োগ d1, ওকে, তাহলে d1টাকে আমি এদিকে নিয়ে আসলাম, প্লাস ল্যামডা ইন্টু কী হবে এটা আর ডট n2 বিয়োগ d2 ইকুয়াল টু 0। এটা ভেক্টর ফর্মে যদি দুটি সমতলের ইকুয়েশন দেওয়া থাকে তাদের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ হবে এইটা প্লাস ল্যামডা ইন্টু এটা, যেখানে ল্যামডা হলো স্কেলার বা ধ্রুবক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, তো এই থিওরিটা তোমরা ভালো করে পড়বে, লিখবে খাতায়। এবং এখন আমি সমতলের এসএন বইয়ের সমতলের 5-এর বি এই পার্টের সমস্ত প্রবলেম আমি সলভ করে তোমাদের দেখাচ্ছি। ওকে, এবারে আমরা পার্ট 5B এসএন বইয়ের 5B এর যে অতি সংক্ষিপ্তের যে প্রশ্নগুলো আছে আমি সলভ করে দেখাচ্ছি, অর্থাৎ অতি সংক্ষিপ্ত যতগুলো প্রবলেম আছে আমি পরপর সলভ করে দেখাচ্ছি। বোঝা গেল? তো এখানে একের প্রবলেমটি দেখছো যে আর ভেক্টর সমান দেওয়া আছে i প্লাস 2j মাইনাস k প্লাস t ইন্টু দেওয়া আছে, এটা একটা সরলরেখার সমীকরণ এবং এটা একটা সমতলের সমীকরণ, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে হবে। দেখো এটা কী ফর্মে দেওয়া আছে, ভেক্টর ফর্মে। তাহলে এই যে এই সরলরেখাটি এই ভেক্টরের সমান্তরাল, এটাকে আমরা বি ভেক্টর ধরতে পারি, তাই না? তাহলে বি ভেক্টর সমান কত, i মাইনাস জে প্লাস কে। ওকে, আবার এই যে সমতলের ওপর অঙ্কিত অভিলম্ব যে অভিলম্বের যে সমীকরণ সেটা হলো এই ভেক্টর, সেটাকে আমরা n1 ধরছি বা n ধরছি, ঠিক আছে? তাহলে n ভেক্টর সমান কত, 2i মাইনাস জে প্লাস কে। দেখো ভেক্টর ফর্মে আমরা এটা জানি যে এই ভেক্টরটি এর সমান্তরাল, সেটা আমরা লিখে নিলাম। আবার এই সমতলটির ওপর অঙ্কিত অভিলম্বের সমীকরণ কি, 2i মাইনাস জে প্লাস কে, এটা একটা ভেক্টর, সেটাকে আমরা n ভেক্টর ধরে নিলাম। তো তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করব, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থিটা সমান, সূত্রটা কি, বি ভেক্টর ডট এন ভেক্টর বাই মড বি ইন্টু মড এন। ওকে, তাহলে বি এর সাথে এন এর ডট প্রোডাক্ট করো, তাহলে কত হবে, 2 প্লাস 1 বাই রুট ওভার অফ 1 যোগ 1 যোগ 1 ইন্টু রুট ওভার অফ আই সহগ স্কোয়ার জে সহগ স্কোয়ার কে সহগ স্কোয়ারের সমষ্টি, তাহলে 4 যোগ 1 যোগ 1, তাহলে কত হলো 4 বাই √3 ইন্টু √6। নিশ্চয় বোঝা গেছে? তাহলে 4 বাই √3 ইন্টু √2 ইন্টু √3, আর এটা কত লেখা যায়, 2√2/3। নিশ্চয় বুঝতে পেরেছ, 2√2/3, অতএব থিটার সমান কত হবে, সাইন ইনভার্স 2√2/3, এটাই অ্যান্সার।
তো কেউ যদি মনে করে যে আমরা এই ভেক্টর ফর্ম থেকে কার্টেসীয় আকারে নিয়ে যাব, তারপরে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করব, সেটা হবে। তোমাদের যেটা সোজা লাগে তোমরা সেভাবে করবে, হ্যাঁ, কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখবে, তাহলে দেখবে যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তো এবারে আমি দ্বিতীয় প্রবলেমটি সলভ করব। কি বলেছে যে এত বিন্দুগামী এবং এত এত সমতল দুটির ওপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে প্রথমে আমরা এই বিন্দুগামী সমতলের সমীকরণ ধরে নিব। যে ধরি 1 - 3 - 2 বিন্দুগামী সমতলের সমীকরণ কী হবে? a ইন্টু এক্স বিয়োগ x1, অর্থাৎ এটা x1, এটা y1, এটা z1, যোগ b ইন্টু y বিয়োগ অফ বিয়োগ 3, অর্থাৎ y যোগ 3, যোগ c ইন্টু z যোগ 2 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও। বলেছে যে এত বিন্দুগামী সমতল, অর্থাৎ এত বিন্দুগামী সমতলের সমীকরণ আমি লিখে নিলাম। a ইন্টু এক্স বিয়োগ 1 যোগ b ইন্টু y যোগ 3 যোগ c ইন্টু z যোগ 2 ইকুয়াল টু 0। এই সমতলটি বলেছে যে এই এবং এই সমতল দুটির ওপর লম্ব, তাই না? তাহলে x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু 5, এটা 2 নম্বর দাও। আর আছে কি 3x যোগ 3y যোগ 3z ইকুয়াল টু 8, সরি এখানে 2z হবে, তাহলে এখানে কত হবে? 2z ইকুয়াল টু 8, এটা 3 নম্বর দাও। তাহলে যেহেতু 1 নম্বর সমতল 2 ও 3 এর উপর লম্ব, তাহলে আমরা তো শিখেছি যে দুটি সমতল পরস্পর লম্ব শর্ত কি a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 ইকুয়াল টু 0, তাই না? তাহলে যেহেতু 1 নম্বর সমতল 2 ও 3 সমতলের উপর লম্ব, ওকে, লম্বা শর্ত কি? এই সমতলের ডিরেকশন রেশিও এবং এই সমতলের ডিরেকশন রেশিওর গুণফলের সমষ্টি 0 হবে। আবার এই সমতলের ডিরেকশন রেশিও, এই 3 নম্বর সমতলের ডিরেকশন রেশিওর গুণফলের সমষ্টি 0 হবে। আমি করে নিচ্ছি, তাই না? আমি সাইডে করছি। তাহলে অতএব কী হবে? a যোগ 2b, এর সাথে 1 গুণ হবে x এর সহগ, b এর সাথে y সহগ গুণ হবে 2b, যোগ এই c এর সাথে 2 গুণ হবে, যোগ 2c ইকুয়াল টু 0। একই রকমভাবে 1 ও 3 লম্ব, সুতরাং কত হবে? 3a, অর্থাৎ এটার সাথে x এর সহগ গুণ হবে, b এর সাথে y সহগ গুণ হবে, যোগ 3b, যোগ c এর সাথে z এর সহগ গুণ হবে 2c ইকুয়াল টু 0। ওকে, তাহলে এইটা কোথা থেকে পেলাম? দুটি সমতল লম্ব হওয়ার শর্ত থেকে এই কন্ডিশনটা পেলাম। এখান থেকে আমরা এবিসি এর মান বের করবো, অর্থাৎ ডিরেকশন রেশিওর মান বের করবো। তাহলে কীভাবে করবো? বাই ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্রগুণন পদ্ধতিতে। তাহলে a বাই সমান b বাই সমান c বাই, তাই না? এর মান কীভাবে বের করবো? এটা ঢাকো, তাহলে এইবার আবার গুণ করো। তাহলে কত হচ্ছে? 4 বিয়োগ, এটাকে এইবার আবার গুণ করো, সাইন হবে মাঝে মাইনাস, এই বরাবর গুণ c এর সহগ আর b এর সহগের গুণ, তাহলে কত হলো? বিয়োগ 6। এবার b ঢাকো, এতক্ষণ এই বরাবর করেছিলাম, কিন্তু মাঝেরটা যখন ঢাকবো তখন এই বরাবর গুণ হবে। তাহলে 3 × 2 6 বিয়োগ 2 × 1 2, এই বরাবর ঢাকো, তখন আমরা আগেকার প্রথমবার নিয়মে করবো, এই বরাবর গুণ করবো, 3 বিয়োগ 6, বা a বাই -2 সমান b বাই 4 সমান c বাই -3 সমান k। লেট ধরি, তাহলে অতএব a সমান কত হলো? -2k, b সমান কত হলো? 4k, c সমান কত হলো? -3k। তাহলে এই বিষয়ের মান আমরা পেয়ে গেলাম, আমরা এখানে বসিয়ে দেব। অতএব নির্ণয় সমতলের সমীকরণ, অতএব নির্ণয় সমতলের সমীকরণ, এখানে মানটা বসাও। তাহলে কত হলো? -2k ইন্টু এক্স বিয়োগ 1 যোগ b এর মান কত? 4k ইন্টু y যোগ 3 যোগ c এর মান বসাও -3k ইন্টু z যোগ 2 ইকুয়াল টু 0। তাহলে k দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পড়ে থাকছে? শুধু -2 এর সাথে গুণ করে দাও, 4 এর সাথে এটা গুণ করো, -3 এর সাথে এটা গুণ করো, কথা হচ্ছে -2x যোগ 2 যোগ 4y যোগ 12 বিয়োগ 3z বিয়োগ 6 ইকুয়াল টু 0, और -2x যোগ 4y -3z যোগ 8 ইকুয়াল টু 0। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 1 -3 -2 বিন্দুগামী এবং এই দুটি সমতলের উপর লম্ব সরলরেখা লম্ব সমতলের সমীকরণ হলো -2x যোগ 4y -3z প্লাস 8 ইকুয়াল টু 0। নেক্সট প্রবলেম 3টা দেখো যে এত বিন্দুগামী এবং এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই সিম্পল কোশ্চেন। দেখো প্রথমে আমরা কি করব? যে 1 -1 2 বিন্দুগামী, এটা ধরে নাও, ধরি 1 -1 2 বিন্দুগামী সমতলের
সমীকরণ কি এ ইন্টু এক্স বিয়োগ এক্স ওয়ান যোগ বি ইন্টু ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান যোগ সি ইন্টু জেড বিয়োগ জেড ওয়ান ইকুয়াল টু জিরো সূত্র অ্যাপ্লাই করবো। এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা জেড ওয়ান। তাহলে এক্স বিয়োগ ওয়ান যোগ বি ইন্টু ওয়াই যোগ ওয়ান ওয়াই বিয়োগ অফ বিয়োগ ওয়ান যোগ সি ইন্টু জেড বিয়োগ টু ইকুয়াল টু জিরো। এটা এক নম্বর দাও। আবার বলেছে যে এই সমতলটি কিন্তু আবার টু মাইনাস টু টু বিন্দুগামী, তাই না? ইহা টু মাইনাস টু টু বিন্দুগামী, অর্থাৎ এক্সের জায়গায় টু, ওয়াইয়ের জায়গায় মাইনাস টু, জেডের জায়গায় টু বসাও। তাহলে কথা হবে এ ইন্টু টু বিয়োগ ওয়ান যোগ বি ইন্টু মাইনাস টু যোগ ওয়ান যোগ সি ইন্টু টু বিয়োগ টু ইকুয়াল টু জিরো। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এটা কত হচ্ছে? তাহলে এ মাইনাস বি যোগ জিরো ইন্টু সি ইকুয়াল টু জিরো। এটা 2 নম্বর দাও। ওকে, আবার দেখো যে এই সমতলটি আবার কি এর উপরে লম্ব বলেছে, তাই না? তাহলে এটা লেখো 6x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল টু 9। এটা 3 নম্বর দাও। তো 1 ও 3 তো লম্ব, যেহেতু 1 ও 3 লম্ব, তাহলে দুটি সমতল লম্ব হওয়ার শর্ত কি a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 ইকুয়াল টু 0। তাহলে a b c এখানে আছে, এখানে এটা a1 এটা b1 এটা c1, এখানে এটা x এর y z এর সহগ হচ্ছে a2 b2 c2, তাহলে এটা a2 এটা b2 এটা c2। তাহলে কত হবে 6a মাইনাস 2b যোগ 2c ইকুয়াল টু 0। এটা 4 নম্বর দাও, তাই না? তো প্রথমে আমরা কী বের করলাম? এই বিন্দুগামী সমতলের সমীকরণ ধরে নিলাম, এইটা এই বিন্দুগামী এক্স ওয়াই জেড জায়গায় মান বসালাম, একটা রিলেশন পেলাম। আবার ওই সমতলটি এই সমতলের উপর লম্ব, তাহলে দুটি সমতল লম্ব হওয়ার শর্ত কি a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 ইকুয়াল টু 0, সেটা আমি বের করলাম। এখান থেকে আমরা abc এর মান বের করবো বাই বজ্রগুণন পদ্ধতিতে, তাই না? অতএব a বাই সমান b বাই সমান c বাই। ওকে, তো এখানে এটা ঢাকো, তাহলে কি পড়ে থাকছে? মাইনাস বি যোগ 0c মাইনাস 2b প্লাস 2c। তাহলে কোনো গুণ করো, তাহলে কত হচ্ছে? সি এর সহগ, এখানে বি এর সহগ, তাহলে মাইনাস টু মাঝের সাইন হয় মাইনাস, এইবার আবার গুণ হবে, তাহলে 0। ওকে, এবার আমরা বিটা ঢাকবো বি বাই করলে, তখন আমরা কি করব? এতক্ষণ আমরা এই বরাবর আমরা গুণ করেছিলাম, এবার এই বরাবর গুণ হবে, তাহলে 6 এর সাথে 0 গুণ হবে 0, মাঝের সাইন হবে মাইনাস অফ প্লাস 2 অর্থাৎ মাইনাস 2। তারপরে সি বরাবর কী হবে? দেখো 2 বিয়োগ 6 অর্থাৎ যোগ 6। তাহলে কত হলো? a বাই মাইনাস 2 সমান b বাই মাইনাস 2 সমান c বাই 8, और a বাই 1 মাইনাস 2 দিয়ে ভাগ করে দাও, b বাই 1 সমান c বাই 4 সমান k। এটা লেট ধরো, তাহলে অতএব a সমান কত হলো? k, b সমান k, c সমান 4k। আমরা abc এর মান পেয়ে গেলাম। আমরা এই 1 নম্বর যে ইকুয়েশন, সেখানে আমরা abc এর মান বসিয়ে দেবো। অতএব নির্ণীয় সমতলের সমীকরণ, অতএব নির্ণীয় সমতলের সমীকরণ k ইন্টু এক্স বিয়োগ 1 যোগ k ইন্টু ওয়াই যোগ 1 যোগ 4k ইন্টু জেড বিয়োগ 2 ইকুয়াল টু 0। কে দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পড়ে থাকছে? এক্স বিয়োগ 1 যোগ ওয়াই যোগ 1 যোগ 4z বিয়োগ 8 ইকুয়াল টু 0, और x প্লাস ওয়াই প্লাস 4z বিয়োগ 8 ইকুয়াল টু 0। সরি, একটু ভুল হয়েছে, দেখো সিটা যদি ঢাকি, তাহলে এখানে বি এর সহগ কত ছিল? -2, এখানে 1, তাহলে এখানে -2 হবে। -2 হওয়া মানে এটা কত হবে? 4, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? -2 দিয়ে ভাগ করলে -2, তাহলে এটা কত হবে? -2k। তাহলে এটা কত হবে? -2k। তাহলে এটা হচ্ছে -2z যোগ 4, তাহলে এটা কত হবে? -2z যোগ 4 ইকুয়াল টু 0। তোমরা করে নেবে, এটা জাস্ট মিস্টেক হয়েছে, বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেম 4টা দেখো যে এত বিন্দুগামী এবং এত সমতল দুটির ছেদগামী সমতল সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা তোমরা ভেক্টর আকারে রেখেও করতে পারো, অথবা এই ভেক্টর ফর্মে তোমরা কার্টেসীয় আকারে কনভার্ট করেও তোমরা এই প্রবলেমটি সলভ করতে পারো, তোমাদের যেটা সুবিধা। তো আমি এই ভেক্টর ফর্মকে কার্টেসীয় আকারে কনভার্ট করে আমরা এই প্রবলেমটি সলভ করছি। তাহলে এই যে এই সমতলটির কার্টেসীয় আকার কী হবে? আর ভেক্টর মানে তো xi যোগ yj যোগ zk, তাদের ডট প্রোডাক্ট করলে কী হবে? 2x, আচ্ছা আমি লিখে করছি, তাহলে আর ভেক্টর 2i প্লাস j প্লাস 3k সমান 7। এটাকে কার্টেসীয় আকারে লিখলে কি হয়? 2x যোগ y প্লাস 3z সমান 7, এটা 1 নম্বর দাও। আর ওটা দেওয়া আছে আর ভেক্টর ডট 2i প্লাস 5j যোগ 3k ইকুয়াল টু 9, ইমপ্লাইজ দ্যাট কত হবে?
2x যোগ 5y প্লাস 3z ইকুয়াল টু 9, এটা 2 নম্বর দাও। নিশ্চয়ই বোঝা গেছে। তো এবার বলা হয়েছে যে এই দুটি সমতলের ছেদকগামী সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা 2, 1, 3 বিন্দুগামী। তাহলে 1 ও 2 সমতলের ছেদকগামী সমতলের সমীকরণ কি হবে? এইটা প্লাস ল্যামডা ইন্টু এইটা, অর্থাৎ 2x প্লাস ওয়াই প্লাস 3z বিয়োগ 7, 7টাকে এদিকে নিয়ে আসলাম, প্লাস ল্যামডা ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 9 ইকুয়াল টু 0। ওকে, ল্যামডা হচ্ছে ধ্রুবক। তাহলে ইহা কোন বিন্দুগামী? 2, 1, 3 বিন্দুগামী। ওকে, তাহলে x এর জায়গায় 2, y এর জায়গায় 1, z এর জায়গায় 3 বসাও। তাহলে কত হচ্ছে? 2 × 2 মানে 4 যোগ 1 যোগ 9 বিয়োগ 7 প্লাস ল্যামডা ইন্টু এখানে x, y, z এর জায়গায় মান বসাও 2, 1, 3। তাহলে কত হবে? 4 যোগ 5 যোগ 9 বিয়োগ 9 ইকুয়াল টু 0। তাহলে কত হলো? 4 × 1 = 5, 14, 7 প্লাস 9 ল্যামডা ইকুয়াল টু 0 আর ল্যামডা ইকুয়াল টু -7/9। ওকে, তো এই ল্যামডার মানটা আমরা এখানে পুট করে দেবো। অতএব নির্ণীয় সমতলের সমীকরণ, নির্ণীয় সমতলের সমীকরণ কত হবে? 2x প্লাস ওয়াই প্লাস 3z বিয়োগ 7, ল্যামডার জায়গায় মানটা বসাও, -7/9, 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 9 ইকুয়াল টু 0। তোমরা ক্যালকুলেশন করে নেবে, দেখবে উত্তর মিলে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা নেক্সট প্রবলেম 5এরটা সলভ করব। কি বলেছে? এত এত বিন্দুগামী এত সরলরেখা সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে এই 0, 0, 0 বিন্দুগামী সমতলের সমীকরণ। তাহলে ধরি 0, 0, 0 বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে? a ইন্টু এক্স বিয়োগ 0 যোগ b ইন্টু ওয়াই বিয়োগ 0 যোগ c ইন্টু জেড বিয়োগ 0 ইকুয়াল টু 0। তাহলে কত হলো? ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু 0, এটা 1 নম্বর দাও। এই সমতলটি আবার বলেছে যে 3, -1, 2 বিন্দুগামী। ইহা 3, -1, 2 বিন্দুগামী। অতএব এক্স ওয়াই জেডের জায়গায় 3, -1, 2 বসিয়ে দাও। তাহলে কত হবে? 3a মাইনাস বি প্লাস 2c ইকুয়াল টু 0, এটা 2 নম্বর দাও। ওকে, তাহলে এত এত বিন্দুগামী আমরা প্রথমে 0, 0, 0 বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করলাম। এই সমতলটা আবার 3, -1, 2 বিন্দুগামী, সেখান থেকে আমরা একটা শর্ত পেলাম 3a মাইনাস বি যোগ 2c ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? এখন এই সমতলটি, এই যে এই 1 নম্বর সমতলটি আবার এই সরলরেখার সমান্তরাল, তাই না? তাহলে আমি সরলরেখাটি টুকে নিচ্ছি। তাহলে x - 4/1 সমান y যোগ 3/-4 সমান z যোগ 1/7, এটা 3 নম্বর দাও, তাই না? তাহলে 1 নম্বর সমতল ও 3 নম্বর সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত খুব ইজি ব্যাপার। ওকে, তাহলে এখন কি বলেছে? যে 1 নম্বর সমতল, অর্থাৎ 1 নম্বর সমতল এইটা এবং 3 নম্বর যে সরলরেখা, এটা কি বলেছে? পরস্পর সমান্তরাল। তাহলে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? একটা সমতল এবং একটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো এল যোগ বিএম যোগ সিএন ইকুয়াল টু 0। তাহলে এই সমতলের ক্ষেত্রে এবিসি আমরা পেয়েছি, সরলরেখার ক্ষেত্রে এলিমেন্ট কি? 1, -4, 7, তাই না? তাহলে তাদের গুণফলের সমষ্টি কি করে দেবো? 0 করে দেবো। এটা হলো সমতল এবং সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে কি হবে? a - 4b যোগ 7c ইকুয়াল টু 0, এটাকে 3 নম্বর দাও। এখন 2 ও 3 থেকে আমরা এবিসি এর মান বের করব। তো আমরা পাশাপাশি লিখছি, এখানে জায়গা নেই বলে আমরা এখানে করছি। তো কি ছিল? 3a মাইনাস বি যোগ 2c ইকুয়াল টু 0, আর এখানে কি ছিল? a - 4b যোগ 7c ইকুয়াল টু 0। তো এখানে বজ্রগুণন পদ্ধতিতে এ বি সি এর মান আমরা বের করব, তাই না? তাহলে এ ঢাকো, তাহলে কত হচ্ছে? -7 + 8,
তাহলে 2 বিয়োগ 21 মাইনাস 12 যোগ 1, তাহলে কত হলো a/1 সমান b/-19 সমান c/-11 ইকুয়াল টু কে ধরো, আর a সমান কে, b সমান -19 কে, c সমান -11 কে। ওকে, তাহলে এখানে আবার অনেক সময় এটা ধরতে পারো কে সমান 1 ধরতে পারো, 1 লেট, তাহলে এখানে কি হবে a সমান 1 হবে, তাই না, a সমান 1 হবে, b সমান -19 হবে, c সমান -11 হবে। তাহলে abc এর মান পেয়ে গেলাম। আমাদের সমতলের সমীকরণ নির্ণয় করতে বলেছে, আমরা এখানে abc এর মানটা বসিয়ে দেবো এখানে। ওকে, অতএব নির্ণীয় সমতলের সমীকরণ কি হবে, a কত 1 অর্থাৎ x মাইনাস 19b বিয়োগ 11, সরি এটা x বিয়োগ 19y বিয়োগ 11z ইকুয়াল টু 0। নেক্সট প্রবলেম 6টা দেখো যে 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল টু 0 সমতলের ওপর লম্ব যে সমতলটি এই দুটি সমতলের ছেদক সরল রেখাটিকে ধারণ করে তার সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই সিম্পল একটা কোশ্চেন। তাহলে আমরা এই সমতল এবং এই সমতলের ছেদকগামী সমতলের সমীকরণ নির্ণয় করব। তাহলে x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 4 ও 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল টু 0 সমতলের ছেদকগামী সমতলের সমীকরণ। আমরা তো জানি কি এটা প্লাস ল্যামডা ইন্টু এটা, অতএব সমীকরণ হলো x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস ল্যামডা ইন্টু 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, তাহলে x কমন নাও, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স যোগ 2 বিয়োগ 2 যোগ ল্যামডা ইন্টু y যোগ 3 বিয়োগ ল্যামডা ইন্টু জেড যোগ 5 ল্যামডা বিয়োগ 4 ইকুয়াল টু 0। এটা একটা সমতলের ইকুয়েশন। বলছে এই সমতলটা আবার এই সমতলের উপর লম্ব, তাহলে 5x যোগ 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল টু 0। এই সমতলের উপর লম্ব হচ্ছে 1 নম্বর সমতল। তাহলে 1 ও 2 পরস্পর লম্ব, 1 ও 2 পরস্পর লম্ব। তাহলে লম্ব শর্ত কি, দুটি সমতল পরস্পর লম্ব শর্ত কি a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 ইকুয়াল টু 0। তাহলে এই সমতলের ক্ষেত্রে এটা a1 এটা b1 এটা c1, এই সমতলের ক্ষেত্রে এটা a2 এটা b2 এটা c2, তাহলে তাদের গুণফলের সমষ্টি 0 করে দাও। তাহলে অতএব 5 ইন্টু 1 প্লাস 2 ল্যামডা যোগ 3 ইন্টু 2 প্লাস ল্যামডা যোগ 6 ইন্টু 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ল্যামডার মান বের করো, 5 প্লাস 10 ল্যামডা যোগ 6 প্লাস 3 ল্যামডা যোগ 18 মাইনাস 6 ল্যামডা ইকুয়াল টু 0, আর 10 3 13 বিয়োগ 6, 10 যোগ 3 13 বিয়োগ 6 মানে 7 ল্যামডা যোগ 5 6 11, 11 আর 18 19, তাই না, ইকুয়াল টু 0। অতএব ল্যামডা ইকুয়াল টু -19/7। ওকে, সরি একটু ভুল হয়েছে, 5 6 11 আর 18 29 হবে এটা, তাহলে 29/ল্যামডা। তো আমরা ল্যামডার মানটা পেয়ে গেলাম, আমরা ল্যামডার মান এখানে পুট করে দিব, তাহলে আমরা ওই সমতলের সমীকরণ পেয়ে যাব। অতএব নির্ণীয় সমতলের সমীকরণ কি হবে দেখো, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ল্যামডার জায়গায় মানটা পুট করো, -29/7 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল টু 0। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে। ওকে, তাহলে দেখবে যে উত্তর মিলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম, যে এই দুটি সমতলের ছেদকগামী সমতলের সমীকরণ আমরা নির্ণয় করলাম, যে সমতলটি এই সমতলের উপরে লম্ব। ওকে, তোমরা এই ক্যালকুলেশনটা বাড়িতে করে নিবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 8টা দেখো, 8টা বলেছে যে এই যে সরল রেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই সরল রেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। কিভাবে করব, আমরা কার্টেসীয় আকারে আগে লিখে নিই। হ্যাঁ, তো ভেক্টর আকারে থেকে কার্টেসীয় আকারে করলে আমার মনে হয় সোজা হবে প্রবলেম করা। তো তোমাদের যেটা সোজা লাগে সেটাই করবে। তো আমি কার্টেসীয় আকারে কনভার্ট করে আমি প্রবলেমটি সলভ করছি। তাহলে এটা কি দেওয়া আছে, আর ভেক্টর সমান 2i মাইনাস j প্লাস 2k প্লাস ল্যামডা ইন্টু 3i
প্লাস 4j প্লাস 2k। এটাকে যদি কার্টেসীয় আকারে লিখি তাহলে কী হবে, তাহলে x বিয়োগ 2/3 সমান y যোগ 1/4 সমান z বিয়োগ 2/2। নিশ্চয় বোঝা গেছে। তো এই যে এই সরলরেখাটি ভেক্টর ফর্মে ছিল, আমি কার্টেসীয় আকারে কনভার্ট করেছি। তো এই সমতল এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিব। তো এটা সমান আমরা টি ধরে নিলাম, টি সে, ওকে। তাহলে ওই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কী হবে, এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু। অর্থাৎ এক্স সমান কত হবে 3t যোগ 2, ওয়াইয়ের ভ্যালু কত হবে 4t বিয়োগ 1, জেডের ভ্যালু কত হবে 2t যোগ 2। এই বিন্দুটায় ওই সমতলে ওই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিব। আমি অত লিখছি না। তাহলে এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক কী হলো, 3t প্লাস 2, 4t বিয়োগ 1, 2t যোগ 2। হ্যাঁ, তো এই যে সরলরেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে, আমরা ধরে নিচ্ছি যে এই সরলরেখাটি এই বিন্দুতে এই সমতলকে ছেদ করে। তাহলে এই বিন্দুটি কী করবে, একে স্যাটিসফাই করবে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো এই যে এই সমতলকে আমরা কার্টেসীয় আকারে কনভার্ট করব। কি দেওয়া আছে, i মাইনাস জে প্লাস কে ইকুয়াল টু 5। তাহলে এর কার্টেসীয় আকারে নিয়ে গেলে কী হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5, তাই না? তাহলে এই বিন্দুটা এই সমতলের উপর অবস্থিত, এই বিন্দুটা এই সমতলের উপর অবস্থিত, অর্থাৎ এক্সের জায়গায় এইটা, ওয়াইয়ের জায়গায় এইটা এবং জেডের জায়গায় এই পয়েন্টটা পুট করে দাও। তাহলে অতএব 3t যোগ 2 যোগ 4t, সরি এটা বিয়োগ 4t বিয়োগ 1 যোগ 2t যোগ 2 ইকুয়াল টু 5। তাহলে কত হলো, 3t যোগ 2 বিয়োগ 4t যোগ 1 যোগ 2t যোগ 2 বিয়োগ 5 ইকুয়াল টু 0। আর 3 মাইনাস 4t মানে মাইনাস টি, মানে টি হলো, তাহলে 2 যোগ 3 দিয়ে 5 মানে টি সমান কত হলো 0। বুঝতে পেরেছো? তাহলে টি এর মান আমরা 0 পেয়ে গেলাম। তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে, অতএব নির্ণয় বিন্দু কী হবে, এখানে টি এর জায়গায় 0 পুট করে দাও। তাহলে নির্ণয় বিন্দু পেয়ে গেলাম 2 মাইনাস 1 2। কি বলেছে যে এই সরলরেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করলো, 2 মাইনাস 1 2 এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু দ্বারা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় দূরত্ব সমান, অতএব নির্ণয় দূরত্ব সমান রুট ওভার অফ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, x2 বিয়োগ x1 এর হোল স্কয়ার যোগ y2 বিয়োগ y1 এর হোল স্কয়ার যোগ z2 বিয়োগ z1 এর হোল স্কয়ার। তাহলে এটা x1 y1 z1, এটা x2 y2 z2। অর্থাৎ আমি সাইডে লিখে নিচ্ছি। তাহলে 2 মাইনাস 1 2, আর আরেকটা বিন্দু দেওয়া আছে -1 -5 -10। ওকে, তাহলে এটা x1, এটা y1, এটা z1, এটা x2, এটা y2, এটা z2। তাহলে কত হলো, -1 -2 তার হোল স্কয়ার যোগ -5 যোগ 1 তার হোল স্কয়ার যোগ -10 -2 তার হোল স্কয়ার। তাহলে কত হলো, 9 যোগ 16 যোগ 144। তাহলে 169 মানে 13 একক। ওকে, তাহলে সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু এবং এই বিন্দু তার মধ্যবর্তী দূরত্ব হলো 13 একক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 9টা দেখো, যে এই সরলরেখা এবং এই সমতল, এই সরলরেখা যদি এই সমতলের উপর লম্ব হয় তাহলে ল্যামডার মান আমাদের নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি তো আমরা জানি যে কোনো একটা সরলরেখা এবং কোনো সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র জানি। আমি সেই সূত্রটা জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। সূত্রটা কি, এই সরলরেখা এবং এই সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি জানি, সাইন থিটা সমান এ এল, এটা এ, এটা বি, এটা সি, এটা এল এম এন। তাহলে এ এল যোগ বি এম যোগ সি এন। তাহলে সূত্র কী হবে, 6 × 3 মানে 18 বিয়োগ ল্যামডা যোগ 8 বাই রুট ওভার অফ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার মানে 36 যোগ ল্যামডা স্কোয়ার যোগ 16 ইন্টু রুট ওভার অফ 9 যোগ 1 যোগ 4। বোঝা গেল। এবার বলেছে যে এই দুটো এই সরলরেখা এবং এই সমতল লম্ব, লম্ব হওয়ার শর্ত কি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। তাহলে থিটা যদি π/2 হয় তাহলে সাইন 90 কত হচ্ছে, সাইন 90, তাই তো? তাহলে কত হচ্ছে 26 বিয়োগ ল্যামডা বাই রুট ওভার অফ 36 আর 16 হচ্ছে 52 প্লাস ল্যামডা স্কোয়ার ইন্টু 5 রুট ওভার অফ 14। তো অ্যাকচুয়ালি সাইন 90 মানে কত, 1, তাই না? তাহলে 26 বিয়োগ ল্যামডা সমান রুট ওভার অফ 52 প্লাস ল্যামডা স্কোয়ার ইন্টু রুট ওভার 14 বর্গ করে দাও। তাহলে এটার বর্গ করলে কত হচ্ছে, -b এর হোল স্কোয়ার, অর্থাৎ 26 ইন্টু 26, 36 সাথে 3 সাথে 12 15 52 676। তাহলে 676 বিয়োগ 52 ল্যামডা
যোগ ল্যামডা স্কোয়ার সমান 14 ইন্টু 52 প্লাস ল্যামডা স্কোয়ার। তাহলে 52 ইন্টু 14 গুণ করো, 728 যোগ 14 ল্যামডা স্কোয়ার। তো এখানে আমরা কি লিখতে পারি, ল্যামডা স্কোয়ার, এটা যদি এদিকে আসে তাহলে কত হচ্ছে দেখো, এটা দিকে নিয়ে যাও, তাহলে 13 ল্যামডা স্কোয়ার যোগ 52 ল্যামডা যোগ 6 2 8 7 5 12 সমান 0। তাহলে 13 দিয়ে ভাগ করো, ল্যামডা স্কোয়ার যোগ 4 ল্যামডা যোগ 4 इक्वल टू 0 और लैम्डा प्लस 2 तार होल स्कोয়ার इक्वल टू 0 और लैम्डा इक्वल टू -2। ওকে, তাহলে এই সরলরেখা এবং এই সমতল পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত হবে, -2। নেক্সট প্রবলেম 10এরটা দেখো, বলেছে যে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে সেই বিন্দু থেকে এই সমতলের লম্ব দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো অ্যাকচুয়ালি এই বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2i + j - k, অর্থাৎ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি কার্টেসীয় আকারে কত হবে 2 1 - 1, এবং এই সমতলটিকে আমরা কার্টেসীয় আকারে কনভার্ট করছি। তাহলে কি দেওয়া আছে i - 2j + 4k = 9। তাহলে এটা কত হবে x - 2i + 4z - 9 = 0। তো আমরা তো জানি যে এই বিন্দু থেকে সমতলের উপর অঙ্কিত লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি। এই বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব p সমান কি হবে mod of, এই বিন্দুটা x y z এর জায়গায় বসে যাবে, তাহলে x এর জায়গায় 2 বসবে, y এর জায়গায় 1 বসবে, z এর জায়গায় -1 পুট করো, তাহলে কত হলো 2 - 2 - 4 - 9 y √of x এর সহগ স্কয়ার মানে 1 যোগ y সহগ স্কয়ার মানে -2 হোল স্কয়ার মানে 4 যোগ 16। তাহলে কত হলো 4 আর 2 6 15, 15 থেকে 2 তাহলে -13 মড আছে, সুতরাং 13/√21 একক। ওকে, নেক্সট প্রবলেম 11টা দেখো, যে এই সমতল এবং এই সমতল দ্বারা মধ্যবর্তী দূরত্ব। তো এই দুটো সমতল ভেক্টর আকারে আছে, আমি কার্টেসীয় আকারে কনভার্ট করছি। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হবে, এই ভেক্টর ফর্মকে আমরা কার্টেসীয় আকারে কনভার্ট করছি, কি হবে 2x - 3y + 6z = 5। আবার এই সমতলটিকে কার্টেসীয় আকারে কনভার্ট করছি, 6x - 9y + 18z + 20 = 0। তো আর এটাকে লিখতে পারি যে 2x - 3y যোগ 6z = -20/3। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখন এই সমতল দ্বারা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হলে কী করতে হবে, আমরা মূলবিন্দু থেকে এই সমতলের উপর লম্ব দূরত্ব বের করব, মূলবিন্দু থেকে এই সমতলের উপর লম্ব দূরত্ব বের করব। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে আমরা অভিলম্ব আকারে লিখেও করতে পারি, আবার কেউ মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব বের করেও করতে পারে। তো আমরা এটাকে অভিলম্ব আকারে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো অভিলম্ব আকারে লিখতে হলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, দেখো x এর সহগ স্কয়ার যোগ y সহগ স্কয়ার যোগ z এর সহগ স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ কত দিয়ে ভাগ করতে হবে 4 যোগ 9 যোগ 36 মানে √49 মানে 7 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে কত হলো 2/7 - 3/x - 3/7y যোগ 6/7z = 5/7। আর এটা কত হবে 2/7x - 3/7y যোগ 6/7z যোগ সমান -20/3/7 মানে 21। ওকে, তাহলে মূলবিন্দু থেকে এই সমতলের লম্ব দূরত্ব আমি p1 ধরে নিচ্ছি, p1 সমান কত 5/7, এবং দূরত্ব সবসময় পজিটিভ হয়। তাহলে মূলবিন্দু থেকে এই সমতলের লম্ব দূরত্ব আমি p2 ধরছি, পজিটিভ হয়, সুতরাং মডের মধ্যে লিখব 20/21 সমান কত হলো 20/21। ওকে, এখন দুটি সমতলের মধ্যবর্তী দূরত্ব, দুটি সমতলের মধ্যবর্তী দূরত্ব সমান mod p1 যোগ p2 और p1 সমান কত 5/7 যোগ 20/21 আর কত হবে 21 যদি লসাগু হয় তাহলে 15 যোগ 20 আর 35/21 আর 5/3 একক। নিশ্চয় বোঝা গেছে। এবারে 12টা দেখো, বলেছে যে এত সরলরেখাটি এত সমতলের সমান্তরাল হলে m সমান কত। খুব সিম্পল কোশ্চেন। তো প্রথমে আমরা এই যে সরলরেখাটিকে কার্টেসীয় আকারে লিখে নিচ্ছি, একবারে করে দিচ্ছি, তোমরা বাড়িতে খাতায় করবে। তো এই সরলরেখাটির কার্টেসীয় আকার হলো x বিয়োগ 1/2 সমান y যোগ 2/1 সমান z বিয়োগ 1/2। এটা এক নম্বর দাও। আবার এই সমতলটিকে কার্টেসীয় আকারে লিখে নিলাম, কত হবে 3x - 2y যোগ mz = 14। এটা 2 নম্বর। তো এই যে সরলরেখা এবং এই সমতল পরস্পর সমান্তরাল হবে,
ভালো করে বুঝবে। তাহলে এই একটি সরলরেখা এবং একটি সমতলের মধ্যবর্তী কোণ আমরা কি জানি সাইন থিটা। তো সমতল এবং সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 0, অর্থাৎ সাইন 0 সমান 0, অর্থাৎ উপরের পার্টটা কী হবে 0, অর্থাৎ উপরের পার্ট কী আছে যে এই সরলরেখা এবং এই সমতল সমান্তরাল হওয়ার শর্ত হলো এল যোগ বিএম যোগ সিএন ইকুয়াল টু 0। তো এখানে এল এম এন এল 2 এম 1 এন 2, এখানে এ, এটা বি, এটা সি। তাহলে এখানে মানটা পুট করে দাও, তাহলে 2 মানে 6 মাইনাস 2 যোগ 2m সমান 0 और 2m সমান -4 और m সমান কত হবে -2। নিশ্চয় বুঝতে পেরেছো, সবই কনসেপ্ট, তোমরা থিওরিটা ভালো করে করবে, দেখবে সমস্ত প্রবলেম পারবে। এবার আমরা তার প্রবলেমটি সলভ করছি। কি বলেছে, আমরা একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা এত এত বিন্দুগামী এবং এত সরল রেখার সমান্তরাল। হ্যাঁ, তা আমি সিম্পলি করছি। দেখো, প্রথমে আমরা এত বিন্দুগামী সমতলের সমীকরণ ধরে নিব। তাহলে ধরি 3 4 1 বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে, a ইন্টু এক্স বিয়োগ 3 যোগ b ইন্টু ওয়াই বিয়োগ 4 যোগ c ইন্টু জেড বিয়োগ 1 ইকুয়াল টু 0। 1 নম্বর। আবার এই যে সমতল, এই সমতলটা আবার কি 0 1 0 বিন্দুগামী, তাই না? তাহলে ইহা 0 1 0 বিন্দুগামী। তাহলে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 1 এবং যেটার জায়গায় 0 পুট করো, তাহলে কত হচ্ছে -3a যোগ -3b -c ইকুয়াল টু 0 और 3a যোগ 3b প্লাস c ইকুয়াল টু 0। এটা 2 নম্বর দাও। আবার বলা হয়েছে যে ওই সমতলটি, অর্থাৎ 1 নম্বর এই সমতলটি বলেছে যে এই সরলরেখার সমান্তরাল। তাহলে একটা সমতল এবং একটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি এল যোগ বিএম যোগ সিএন ইকুয়াল টু 0, তাই না? তাহলে এক্ষেত্রে এল এম এন এবং এই সমতলের ডিরেকশন রেশিও হলো এ বি সি, তাদের গুণফল করে আমরা যোগ করে দিব, তাই না? ডিরেকশন রেশিও এবং দিক অনুপাতের গুণ করব এবং করে যোগ করে একটা রিলেশন আমরা বের করব। তাহলে কত হলো, এই 2 এর সাথে আমরা এ গুণ করব, কারণ এই সমতলটি এর সাথে সমান্তরাল। আমি অত লিখছি না, তোমরা লিখে নেবে। তাহলে কত হবে, অতএব 2a যোগ 7b যোগ 5c ইকুয়াল টু 0। 3 নম্বর দাও। তো এই 2 ও 3 থেকে এবিসি এর মান বের করবো বজ্রগুণন পদ্ধতিতে। তাহলে a বাই বি বাই সি বাই, ওকে, তোমরা বাড়িতে করে নিবে। তাহলে এটা হবে -8, এটা 13, এটা -15, এটা সমান 1 ধরো লেট। তাহলে এই সমান কত হলো -8, বি সমান হলো -13, সি সমান কত হলো, সরি এই সমান -8, বি সমান হলো 13, সি সমান হলো -15। এই এবিসি এর মানটা এই 1 নম্বরে বসিয়ে দাও। অতএব নির্ণেয় সমতলের সমীকরণ -8 ইন্টু এক্স বিয়োগ 3 প্লাস 13 ইন্টু ওয়াই বিয়োগ 4 -15 ইন্টু জেড বিয়োগ 1 ইকুয়াল টু 0 और -8x যোগ 24 প্লাস 13y -52 -15z যোগ 15 ইকুয়াল টু 0 और -8x প্লাস 13y -15z, তাহলে 24 আর 52 অর্থাৎ 28 থেকে 15 বাদ যাবে 13 -13 ইকুয়াল টু 0 और 8x -13y যোগ 15z যোগ 13 ইকুয়াল টু 0। ওকে, এবারে আমরা সংক্ষিপ্তের যে ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেখাচ্ছি। দেখো 4 প্রবলেমটি দেখো, সংক্ষিপ্তের কি দেওয়া আছে, x/2 সমান y/3 সমান z/-6। এটা 1 নম্বর সরলরেখা। এই বলেছে এই সরলরেখা সমান্তরাল দিকে পরিমিত এত বিন্দু থেকে এই সমতলের দূরত্ব নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমি ছবিটা এঁকে নিচ্ছি। ধরো একটা সমতল, ওকে, এবং এই সমান্তরাল সরলরেখা বলছে এই সরলরেখা সমান্তরাল দিকে। তাহলে এই সরলরেখাটা হচ্ছে এটা, এই সরলরেখাটা কত, x/2 সমান y/3 সমান z/-6। এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত একটা বিন্দু, এটা নাম দাও a 1 -2 3। এই বিন্দু থেকে এই সমতলের
দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে এই বিন্দু থেকে একটা সরলরেখা টানলাম যেটা এই সমতলকে এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমাদের এ এম এই দূরত্বটা নির্ণয় করতে হবে। তো কি হবে, দেখো ধরি A1 -2 3 বিন্দুগামী 1 নম্বর সরলরেখার সমান্তরাল 1 নম্বর সরলরেখার সমান্তরাল সরলরেখা, তাই না? তাহলে এই যে এই 1 নম্বর সরলরেখা সমান্তরাল সরলরেখা এই 2 নম্বর সমতলকে এম বিন্দুতে ছেদ করে, এটা আমরা ধরে নিলাম। ভালো করে বোঝো। তাহলে এই সরলরেখা সমান্তরাল সরলরেখা যেটা A1 - 2 3 বিন্দুগামী এবং ওই সমতলকে রেখাটি এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে এম সরলরেখার সমীকরণ আগে আমরা নির্ণয় করব। তাহলে অতএব এম রেখার সমীকরণ, কারণ এম রেখা এই বিন্দুগামী, তাহলে সূত্র কি x - x1 বাই, এবং এই রেখার ডিরেকশন কোসাইন এবং এই রেখার ডিরেকশন কোসাইন সেম হবে, কারণ এই রেখাটা পরস্পর সমান্তরাল। তাহলে এই ডিরেকশন কোসাইন কত 2 3 - 6, তাহলে এই রেখারও ডিরেকশন কোসাইন হবে 2 3 - 6। তাহলে x - x1 বাই 2 সমান y + 2 বাই 3 সমান z - 3 বাই -6। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে আমরা এম সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন এম রেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিব। তাহলে এটা সমান টি ধরি, ওকে। তাহলে অতএব এম রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যেটা বেরোবে সেটা হবে ওই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এক্স এর মান কত হবে 2t + 1, ওয়াই এর ভ্যালু কত 3t - 2 এবং -6t + 3, ওকে। তাহলে আমরা এম রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিলাম, তাই না? তো এই যে এম রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিলাম, সেটা হচ্ছে এম বিন্দু, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা নাম দিয়ে দাও এম, তাই না? ধরি তাহলে এম রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এম এইটা। এখন এই বিন্দুটা তো আবার এই সমতলের উপর অবস্থিত, যেহেতু এম বিন্দু সমতলের উপর অবস্থিত, মানে এই সমতলের উপর অবস্থিত, তাহলে এখানে আমরা এক্স ওয়াই জেড এর জায়গায় এই বিন্দুটা মান পুট করে দিব। তাহলে এক্স এর জায়গায় 2t + 1, ওয়াই এর জায়গায় 3t - 2 এবং জেড এর জায়গায় -6t + 3 পুট করে দাও। তাহলে অতএব 2t + 1 -3t - 2 -6t + 3 = 5। এখান থেকে টি এর মান বের করো, তাহলে 2t + 1 - 3t + 2 -6t + 3 = 5। তাহলে 6 3 9 -7t, 1 2 3 6 মানে -1, আর t = কত হলো 1/7। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে টি এর মান পেয়ে গেলাম, তাহলে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক কী হবে, অতএব এম ইকুইভ্যালেন্স টি এর জায়গায় মান পুট করো, তাহলে 2/7 + 1, 3/7 - 2 -6/7 + 3, তাহলে কত হবে 9/7 -14 মানে -11/7 21 মানে +15/7। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে 9/7 -11/7 আর 15/7। এখন আমরা কী বের করব, অঙ্কিত লম্বর পদবিন্দুর দূরত্ব, এত বিন্দুটি থেকে এই সমতলের দূরত্ব নির্ণয় করতে হবে। অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, আমরা এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 9/7 -11/7 আর 15/7। আমাদের এম বের করতে হবে। অতএব এম সমান দুটি বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কত হলো 9/7 - 1 তার হোল স্কোয়ার যোগ -11/7 যোগ 2 তার হোল স্কোয়ার যোগ 15/7 - 3 তার হোল স্কোয়ার।
তাহলে কত হবে 4/49 যোগ 9/49 যোগ 36/49, তাহলে কত হবে 49/49 সমান 1 একক। ওকে, তাহলে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এত বিন্দুটি থেকে এত সমতলের দূরত্ব কত হলো 1 একক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 5টা দেখো, বলেছে যে এত বিন্দু থেকে এত সমতলের উপর অঙ্কিত লম্ব পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে 1 বিন্দু থেকে এই সমতলের উপর অর্থাৎ প্রদত্ত সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর দূরত্ব সমান কী হবে মড এইটা ডট এইটা, অর্থাৎ 1 1 2 এইটাকে যদি আমরা ভেক্টর আকারে লিখি কী হবে I প্লাস জে প্লাস 2k ডট আর ডট এইটা, তাই না। 1 1 2 বিন্দু থেকে এই সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর দূরত্ব হলো এইটা সাথে আমরা এটা ডট প্রোডাক্ট করব, তাহলে কত হলো 2i মাইনাস 2j যোগ 4k প্লাস 5 বাই রুট ওভার অফ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এ মানে কত 2 তার স্কোয়ার যোগ 4 যোগ 16 সমান কত হলো 2 মাইনাস 2 যোগ 8 যোগ 5 বাই রুট ওভার অফ 24 মানে 13 বাই রুট ওভার অফ 24 একক। বোঝা গেল? তাহলে 13 বাই রুট ওভার 24 একক। নিশ্চয় বোঝা গেছে। এবারে আমাদের বলেছে যে ওই সমতলের উপর অঙ্কিত লম্ব পদবিন্দুর দূরত্ব নির্ণয় করলাম এবং অতঃপর লম্ব পদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই যে বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি পি ইকুইভ্যালেন্স 1 1 2 এবং এই ভেক্টর ফর্মকে কার্টেসীয় আকারে লিখছি, তাহলে 2i মাইনাস 2j যোগ 4k প্লাস 5 ইকুয়াল টু 0। কার্টেসীয় আকারে কী হবে 2x মাইনাস 2i প্লাস 4z প্লাস 5 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও। তাহলে আমরা এই পি বিন্দু গামী আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব যেটা এই সমতলের উপর লম্ব, তাই না। অতএব সরলরেখার সমীকরণ অতএব অঙ্কিত লম্বের সেই লম্বটা তো সরলরেখা, অঙ্কিত লম্বের সমীকরণ কি হবে এই সরলরেখাটা এই বিন্দুগামী, তাহলে কত হবে x বিয়োগ x1 বাই কী হবে এই সমতলের উপর যেহেতু লম্ব বাই এর যে ডিরেকশন রেশিও সেটা নিচে হবে বাই 2 সমান y বিয়োগ 1 বাই মাইনাস 2 সমান z বিয়োগ 2 বাই 4 আর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে x মাইনাস 1 বাই 1 সমান y বিয়োগ 1 বাই মাইনাস 1 সমান z বিয়োগ 2 বাই 2 সমান t সে ধরো। তাহলে এই অঙ্কিত লম্বের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নিব। তাহলে যে কোনো বিন্দু স্থানাঙ্ক অঙ্কিত লম্বের, অতএব অঙ্কিত লম্বের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হবে দেখো এক্স ওয়াই জেডের যে মানটা বেরোবে সেটাই, তাহলে কত হলো টি যোগ 1 মাইনাস টি যোগ 1 2t যোগ 2। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি তো এই যে আমরা অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করলাম সেটা তো এই সমতলের উপর লম্ব এবং এই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম যেটা এই সমতলের উপর অবস্থিত, এই সমতলের উপরে অবস্থিত। তাহলে এই বিন্দুটাকে স্যাটিসফাই করে দাও। তাহলে কথা হবে অতএব 2 ইন্টু, বেশি লিখছি না তোমরা লিখে নেবে, 2 ইন্টু টি প্লাস 1 যোগ মাইনাস 2 ইন্টু মাইনাস টি যোগ 1 যোগ 4 ইন্টু 2t যোগ 2 প্লাস 5 ইকুয়াল টু 0 और 2t যোগ 2 প্লাস 2t বিয়োগ 2 যোগ 8t যোগ 8 যোগ 5 ইকুয়াল টু 0। তাহলে 2t 4t 12t সমান মাইনাস 13 আর টি সমান কত হলো মাইনাস 13/12। বুঝতে পেরেছ? তাহলে টি এর মান কত হলো মাইনাস 13/12। তাহলে আমাদের পদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। পদবিন্দু স্থানাঙ্ক কোনটা ছিল? এইটা। তাহলে এখানে টি এর মান বসিয়ে দাও। অতএব নির্ণীয়
পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে, টি এর জায়গায় মান বসাও, তাহলে -13/12 + 1 +13/12 + 1, তারপরে কত হবে -26/12 + 2, তাহলে কত হলো -1/12, 25/12 -2/12। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। তাহলে ওই 1, 1, 2 বিন্দু থেকে এত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পদবিন্দুর দূরত্ব প্রথমে নির্ণয় করলাম এবং তারপরে আমরা সেই পদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দেখালাম। ঠিক আছে, নেক্সট প্রবলেম 9টা দেখো যে x - a - d বাই a - ডেল্টা সমান y বিয়োগ a বাই আলফা সমান z বিয়োগ a প্লাস d বাই a প্লাস ডেল্টা। এটা 1 নম্বর দাও। এই সরলরেখা এবং x মাইনাস বি মাইনাস সি বাই বিটা মাইনাস, সরি এটা হচ্ছে আলফা ছিল, এটা আলফা, এটাও ছিল আলফা, তাই না, এটাও আলফা ছিল, সরি আমার টুকতে ভুল হয়েছে। তাহলে এটা আলফা, এটা হচ্ছে বিটা মাইনাস গামা সমান ওয়াই মাইনাস বি বাই বিটা সমান জেড মাইনাস বি প্লাস সি বাই বিটা প্লাস গামা। ওকে, তাহলে এই সরলরেখা দুটি কি সমতলিক হবে, তাই না, যেহেতু 1 ও 2 সরলরেখা সমতলিক অর্থাৎ একই সমতলের উপর অবস্থিত হওয়ার শর্ত হলো ডিটারমিনেন্ট অফ x2 বিয়োগ x1, তাহলে এটা যদি এটা x1 এটা y1 এটা z1 এটা x2 এটা y2 এটা z2, তাহলে x2 বিয়োগ x1 অর্থাৎ b মাইনাস সি বিয়োগ a বিয়োগ d, তারপরে y2 বিয়োগ y1 অর্থাৎ b বিয়োগ a, তারপরে b প্লাস সি বিয়োগ a প্লাস d, আর নিচে কী হবে L1 M1 N1 অর্থাৎ আলফা মাইনাস ডেল্টা আলফা প্লাস ডেল্টা এবং L2 M2 N2, তাহলে বিটা মাইনাস গামা বিটা প্লাস গামা। তো এটার ভ্যালু যদি আমরা 0 দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই দুটি সরলরেখা সমতলিক হবে। b বিয়োগ সি বিয়োগ a যোগ d, b বিয়োগ a, এটা হবে b যোগ সি বিয়োগ a বিয়োগ d, আলফা মাইনাস ডেল্টা আলফা প্লাস ডেল্টা বিটা মাইনাস গামা বিটা প্লাস গামা। এবারে করব আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 যোগ c3, তার মানে এটার সাথে আমরা এটা যোগ করব, তাহলে যোগ করলে কত হচ্ছে বি সি কাটছে ডি কাটছে, তাহলে কি থাকছে 2 ইন্টু বি মাইনাস এ, এটা আলফা কাটছে ডেল্টা কাটছে, অর্থাৎ যোগ করলে কত হচ্ছে ডেল্টা কাটছে, মানে 2 আলফা গামা কাটছে 2 বিটা, তাহলে বি মাইনাস এ আলফা বিটা বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি, তাহলে আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস গামা। নিশ্চয় বুঝতে পেরেছো। এবারে এখান থেকে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কি হচ্ছে বিটা মাইনাস এ আলফা বিটা মাইনাস এ আলফা বিটা, এটা হচ্ছে বি প্লাস সি বিয়োগ এ বিয়োগ ডি আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু 0, যেহেতু c1 সমান c2, অর্থাৎ দুটো কলাম যদি সমান হয়ে যায় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু হবে 0, অর্থাৎ এই দুটি সরলরেখা একই সমতলে অবস্থিত আমি দেখালাম, তাই না। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 দেখাতে পারি তাহলে দুটি সরলরেখা কী হবে একই সমতলে অবস্থিত হবে। সূত্র কি, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম আমরা, x2 বিয়োগ x1 y2 বিয়োগ y1 z2 বিয়োগ z1 L1 M1 N1 L2 M2 N2, এটার ভ্যালু আমরা 0 দেখালাম। নেক্সট প্রবলেম 3টা দেখো যে এত সমতল দুটির ছেদকগামী যে সমতল মূলবিন্দু থেকে একক দূরত্বে অবস্থিত তার কার্টেসীয় এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই ভেক্টর আকারে সমতলের সমীকরণ দেওয়া আছে সেটাকে কার্টেসীয় আকারে কনভার্ট করব, অর্থাৎ এটার কার্টেসীয় আকার কত হবে x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0, 1 নম্বর দাও। আর এবং এই ভেক্টরের কার্টেসীয় আকার কী হবে 3x বিয়োগ y মাইনাস 4z ইকুয়াল টু 0। তো এই সমতল দুটির ছেদকগামী সমতলের সমীকরণটা আগে নির্ণয় করব। তাহলে 1 ও 2 এর ছেদকগামী সমতলের সমীকরণ কি হবে x প্লাস 3y প্লাস 6
প্লাস ল্যামডা ইন্টু 3x মাইনাস ওয়াই মাইনাস 4z ইকুয়াল টু 0। এটা 2 নম্বর দাও। ওকে, তাহলে এবারে x কমন নাও, তারপর x y z আকারে লিখে নেব। তাহলে 1 প্লাস 3 ল্যামডা x যোগ 3 বিয়োগ ল্যামডা y প্লাস মাইনাস 4 ল্যামডা z প্লাস 6 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর দাও। তো এখন মূলবিন্দু থেকে সমতলে লম্ব দূরত্ব বের করব। এখন 0 0 0 অর্থাৎ মূলবিন্দু 0 0 থেকে 2 নম্বর সমতলের লম্ব দূরত্ব সমান কী হবে দেখো, এক্সের জায়গায় 0 ওয়াই জায়গায় 0 জেডের জায়গায় 0 পুট করো, তাহলে কত হচ্ছে 0 যোগ 0 বিয়োগ 0 যোগ 6 বাই রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 3 ল্যামডা তার হোল স্কোয়ার যোগ 3 বিয়োগ ল্যামডা তার হোল স্কোয়ার যোগ 16 ল্যামডা স্কোয়ার অর্থাৎ 6 বাই রুট ওভার অফ 1 প্লাস 3 ল্যামডা তার হোল স্কোয়ার যোগ 3 বিয়োগ ল্যামডার হোল স্কোয়ার যোগ 16 ল্যামডা স্কোয়ার, তাই না? তাহলে এই দূরত্বটা কি বলেছে, মূলবিন্দু থেকে দূরত্ব 1 একক, তাই না? তাহলে এইটা সমান কি হবে 1 শর্তে 6 বাই রুট ওভার অফ 1 প্লাস 3 ল্যামডা তার হোল স্কোয়ার যোগ 3 বিয়োগ ল্যামডা তার হোল স্কোয়ার যোগ 16 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1। আর স্কোয়ার করে দাও বোথ সাইড, স্কোয়ার করলে কত হচ্ছে, স্কোয়ার করে কোনো গুণ করে দাও, তাহলে কত হবে 1 প্লাস 3 ল্যামডা তার হোল স্কোয়ার যোগ 3 বিয়োগ ল্যামডার হোল স্কোয়ার যোগ 16 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 36। সেটা ভেঙে দাও, 1 প্লাস 6 ল্যামডা যোগ 9 ল্যামডা স্কোয়ার যোগ 9 বিয়োগ 6 ল্যামডা যোগ ল্যামডা স্কোয়ার যোগ 16 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 36। 9 10 26 ল্যামডা স্কোয়ার, আচ্ছা 6 ল্যামডা কেটে গেল, আচ্ছা 1 10 সমান 26, তাহলে ল্যামডা সমান কত হলো প্লাস মাইনাস 1। ওকে, তো আমরা এখানে ল্যামডার মানটা বসিয়ে দেব। হ্যাঁ, একবার প্লাস ভ্যালু বসাবো, একবার মাইনাস ভ্যালু বসাবো। ওকে, অতএব নির্ণীয় সমতলের সমীকরণ যখন ল্যামডা ইকুয়াল টু 1 তখন কি হবে দেখো, x প্লাস 3y প্লাস 6 প্লাস 1 ইন্টু 3x বিয়োগ y বিয়োগ 4z ইকুয়াল টু 0 তোমরা ক্যালকুলেশন করে নেবে। আর ল্যামডা ইকুয়াল টু -1 হলে কথা হবে x প্লাস 3y প্লাস 6 মাইনাস 1 ইন্টু 3x মাইনাস y মাইনাস 4z ইকুয়াল টু 0। নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। এটা কার্টেসীয় আকারে আমরা ওই কার্টেসীয় আকারে সমতলের সমীকরণ বের করলাম, তোমরা ভেক্টর আকারে কনভার্ট করে নেবে। এবং এই সংক্ষিপ্ত যে বাকি প্রবলেমগুলো আছে সব একই টাইপের, তোমরা নিজে নিজে চেষ্টা করবে, না হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরে সলভ করে তোমাদের পাঠাবো।